আজকে আমার লেকচারটা হচ্ছে স্নেক বাইট। হ্যাঁ, এখন দেখো স্নেক বাইট বাংলাদেশে তো বুঝোই, এটা হচ্ছে সোজা বাংলায় সাপে কামড়ানো। বাংলাদেশ হচ্ছে একটা লো ল্যান্ড এবং একই সাথে একটা রেইনি সিজন ডিপেন্ড একটা কান্ট্রি। আর আমরা অনেক বেশি ডিপেন্ড হচ্ছে রুরাল এরিয়াতে। আমাদের তো ম্যাক্সিমাম এরিয়াগুলো হচ্ছে রুরাল এরিয়া। হ্যাঁ, তো রুরাল এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমরা ইউজ করি কাঁচা বাড়ি বা ধরো একটু টিন শেড যে বাড়িগুলো, এবং খুব বাড়িগুলোর কাছাকাছি প্রত্যেকটা বাড়ির পাশেই থাকে আমাদের এই যে যারা গরু ছাগল পালে তাদের বাড়িগুলো খুব কাছাকাছি থাকে। আবার যারা ধরো কৃষি কাজ করে, তো ওদের দেখা যায় যে ধান টান যেগুলো সিজনাল উঠায় সেগুলো বাড়ির কাছে কিনারেই একটা স্টোর হাউস ওরা বানায়, সেখানেই রাখে। যে এগুলো সবকিছুই আমাদেরকে একটা প্রি রিকুইজিট দেয়, যেখানে বাড়ির খুব কাছাকাছি বা মানুষের খুব কাছাকাছি স্নেকদের বা সাপ বসবাস করার জায়গা। এখন যে কারণটার জন্য বাংলাদেশের মোস্ট অফ দ্য এলাকার যেটা পিপলস গুলো মানুষজন খুব সাপের কাছাকাছি মোটামুটি একই সাথে একই জায়গা শেয়ার করে থাকে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যেমন এরকম রেইনি সিজন গুলোতে যখন ফ্লাড হয়, বন্যা হয়, বন্যাগুলোর সময়তেও একই জিনিসটা সমস্যাটা হয় যে মানে পানি চলে আসে একই যে জায়গাগুলো একটু উঁচু জায়গা, সেখানে যখন মানুষ শেয়ার করে একই সাথে প্রাণীরা যেগুলো মানে হয়তো ল্যান্ডের অন্যান্য জায়গাগুলোতে থাকতো, সাপ বা অন্যান্য যেসব প্রাণীরা হয়তো একটু বনাঞ্চল বা পেরিফেরিতে থাকতো, তারাও তখন একই ওই যে জায়গাটা একটু উঁচু, তারা সেখানে তাদের নিজেদেরকে সেভ করার জন্য চলে আসে। এখন সাপ হচ্ছে কিন্তু বেসিক্যালি খুব নিরীহ একটা প্রাণী। তুমি যদি সাপকে ইনজুরি না করো কোনো কারণে, বা সাপের বা আবাসস্থলকে তুমি যদি হ্যাম্পার না করো কোনো মানুষ, তাহলে সে কিন্তু কাউকে কামড় দেয় না, সে নিজের মতো করেই চলে বা থাকে। কিন্তু সমস্যাটা হয় কি, যেহেতু আমরা একই কাছাকাছি মানুষ আর সাপ যখন কোনো কারণে কাছাকাছি থাকি, তখন মানুষ কে দেখার মতো সাপ হয়তো কিছুটা ভয় পায়, অথবা নিজেকে সেভ করার জন্য সে তখন কামড়টা দেয়। যে হিস্ট্রিতে বলা হয় যে আমাদের যে জিনিসটা দেখেছি আমরা, যে আমাদের বাংলাদেশে এই সাপ এবং স্নেক বাইট নিয়ে খুব ভালো একটা রিসার্চ করেছিল চিটং মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর ফয়েজ স্যার। হ্যাঁ, উনি আমাদের অনেক সিনিয়র একজন পেডিশিয়ান মেডিসিনের ফয়েজ স্যার, এবং উনি হচ্ছেন এই বাংলাদেশের সাপ বা স্নেক বাইট সম্পর্কে যে যতগুলো রিসার্চ যতগুলো কাজ করেছেন, এটা ওনার একটা সময় লিডারশিপে কাজগুলো হচ্ছে। এখন যারা করতেছে তার মধ্যে রবিদান যে ভাইয়া আছে উনি, তারপর ওনার আরো কয়েকজন মানুষ আছেন যারা এই জিনিসগুলোকেই এখনো ক্যারি অন করতেছে। হ্যাঁ, তো আসলে আমরা একটু দেখি কি অবস্থা বাংলাদেশের সাপের, মোটামুটি এপিডেমিওলজি কেমন, ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিয়ে। কিন্তু স্নেক ফনা ইন বাংলাদেশ ইজ হিস্টোরিক্যালি আন্ডার স্টাডিড। হ্যাঁ, দ্য মেডিকেলি ইম্পর্টেন্ট স্নেকস গুলো বাংলাদেশের জন্য, যেগুলো আমরা খুব কমনলি পাই, যে স্নেক গুলোর জন্য আমরা ধরো বেশি অরিক থাকি, সেটা হচ্ছে কোবরা, ক্রেট এন্ড ভাইপার। There are more than 6,000 deaths and 7 lakhs bites annually, imposing a great burden on healthcare system and also economy of the country. তাহলে দেখো বাংলাদেশে বছরে আমাদের প্রায় 6,000 ডেথ হচ্ছে স্নেক বাইট থেকে হয়। হ্যাঁ, এবং হচ্ছে কি 7 লাখসের উপরে স্নেক বাইট আমরা ওভারঅল পুরো বাংলাদেশে এই ধরনের কেস গুলো পাই। হয়তো সবগুলো বাইটে কিন্তু মানুষ মারা যাবে না, এটা যখন আমি পুরো লেকচার শেষ করবো তখন বুঝতে পারবা। কিন্তু অ্যানুয়ালি ডেথ হচ্ছে আমাদের 6,000, আর আমরা প্রায় 7 লাখসের উপরে পপুলেশন পাই যারা এই ধরনের মরবিডিটি নিয়ে আমাদের হেলথ কেয়ার সিস্টেম গুলোতে আসেন। আর মোস্ট কমন ভিকটিমস হয় কারা? ইয়াংরা। কেন হচ্ছে? কারণ চিলড্রেন বা একটু মিড এজ যে পপুলেশন, যে 17-18 বছর পর্যন্ত, ওরা যখন বাড়ির আশপাশে ঘুরে বা একটু বনে বাজারে পাশে যায়, তারা ওই যে সাপটা দেখা মাত্র তারা মারতে যায় বা তারা খুব কাছাকাছি চলে যায় এবং তারা ভয় পায় না, তখন সাপের কামড়টা তাদের ভাগ্যে আর কি বেশিরভাগ জুটে যায়। আরেকটা দেখো, ওয়ার্কিং রুরাল পিপল এঙ্গেজ ইন ফার্মিং এন্ড কালটিভেশন মেকিং স্নেক বাইট অ্যান ইম্পর্টেন্ট অকুপেশনাল হেলথ হ্যাজার্ড। The incidence is also likely to increase during natural disaster. Natural disaster বলতে যেমন যখন আমাদের ফ্লাড গুলো হয়, এই যে এখন যে সময়টা যাচ্ছে, এই সময়ও আমাদের দেখা যায় যে স্নেক বাইটের ইনসিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, রিকমেন্ডেড দ্যাট স্নেক বাইট শুড বি মেড আ নোটিফিয়েবল হেলথ কন্ডিশন আন্ডার রিপোর্টিং সিস্টেম অফ ডিজিএইচএস। এখন যেটা আমাদের নোটিফিয়েবল কিছু ডিজিজ আছে আমাদের, যেমন তোমরা জানো আমাদের যে ইপিআই আন্ডার যে ডিজিজ গুলো আসছে, পেডিয়াট্রিক্সে মিজেলস, তারপর ধরো
পোলিও, এগুলো সবই হচ্ছে আমাদের নোটিফিকেবল ডিজিজ। হ্যাঁ, মানে আমাদের কোনোখানে আমরা যদি মেজেস কেস পাই আমাদেরকে ডিজিএসএস এ আলাদা করে নোটিফাই করতে হয় যে আমরা এই ধরনের একটা কেস পেয়েছি, অথবা ধরো আমাদের পোলিও পেলে। তো সেরকমই আমরা মানে আমাদের নেক্সট টার্গেট থাকতেছে স্নেক বাইটকেও আমরা এরকম ভাবে নোটিফাই করবো যে খুব বেশি পরিমাণ যেহেতু আমাদের ডেথ এটাতে কমানো আনার জন্য। একইটা তো কাজ এখন দেখতে পাচ্ছ কি তোমরা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা এপিডেমিওলজিটা একটু শুনি, কারণ এই জিনিসগুলো সবসময় দরকার হয় না, কিন্তু কখনো মানে লিখতে হলে একটু লিখতে হয় যে according to the nationwide community based epidemiological study of the snake bite and its socio-economic or consequences in Bangladesh, এগুলো দেখো বাংলাদেশে কিন্তু স্টাডি হয়েছে, যিনি করেছেন তিনি নাম হচ্ছেন রহমান। হ্যাঁ, এবং খুব বেশি দিন আগে না, 2010-এ এই স্টাডিটা হয়েছে। সেখানে দেখা গেছে যে রুরাল বাংলাদেশে প্রায় এই যে দেখো 623.4 1 লাখ পার্সন, মানে 623 জন 1 লাখ পার্সনের মধ্যে ইয়ারলি ডেথ হচ্ছে। হ্যাঁ, যেটা যদি আমরা ধরি আরো বেশি এস্টিমেট যখন করা হয়েছে তখন প্রায় 6041 ডেথ অ্যানুয়ালি, আর 1 লাখ পপুলেশনের এগেইনস্টে 623 জন অ্যানুয়ালি ডেথ হয়। আর মেজরিটি অফ বাইট যেটা 71% হ্যাপেন ইন লোয়ার এক্সট্রিমিটি, তার মানে বেশিরভাগ সময় ডেথ বাইট গুলো যে স্নেক বাইটটা হয় আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে তাদের টার্গেট থাকে। আর চিলড্রেন হ্যাভ পার্টিকুলারলি হায়ার রিস্ক অফ ডাইং অর সাফারিং পার্মানেন্ট ডিসএবিলিটি ফ্রম স্নেক বাইট এনভায়রনমেন্ট। এটা ফয়েস্টারের একটা স্টাডি ছিল যে যখন চিলড্রেনরা বেশিরভাগই হাই রিস্ক অফ ডাইং অর সাফারিং ডিসএবিলিটি, মানে সব কিন্তু স্নেক বাইট হলেই ডাইং হয় না, মারা যায় না, কেউ কেউ পার্মানেন্ট ডিসএবিলিটি ডেভেলপ করে। হ্যাঁ, আর 80% অফ বার্ডস অফার ডিউরিং দ্য মান্থস অফ জুন টু সেপ্টেম্বর। প্রত্যেকটা জিনিস ডিজিজেরই একটা এপিডেমিওলজিটা আমরা টাইমিং পিরিয়ড ধরি যে কোন টাইম পিরিয়ডে বেশিরভাগ সময় এই ঘটনাগুলো ঘটে। দেখো এখানে জুন টু সেপ্টেম্বর মানে আমাদের যে রেইনি সিজনটা সেই সময় স্নেক বাইটের অকারেন্সটা অনেক বেশি বেড়ে যায়, এবং তখন এটাকে এপিডেমিক সিজন বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য ভেনোমাস স্নেক বাইট? ভেনোমাস স্নেক বাইটটা কি? ভেনোমাস মানে হচ্ছে বিষ ধর যে সাপের কামড়, সেটা কি? A bite by a venomous snake which produces specific symptom and signs or a syndrome. এখানে একটু খেয়াল করো, স্পেসিফিক সিমটম সাইন তো তৈরি করে, আরেকটা হয় সিনড্রোম। সিনড্রোমটা মানে হচ্ছে কিছু কালেকশন অফ দ্য সিমটম আর সাইন নিয়ে সে প্রেজেন্ট করে, স্পেসিফিক না তখন। And it is considered as a venomous snake bite. It is important to note that the bite by venomous snake may not always produce features of innovation, মানে ইনভেনমেশন মানে হচ্ছে বিষক্রিয়া সবসময় তৈরি করবে না, কিন্তু 50% অফ বাইটস বাই রাসেল ভাইপার দিয়ে যে 50% বাইট হয়, অথবা কোবরাস দিয়ে 30% বাইট হচ্ছে, এবং 5 থেকে 10% বাইট বাই স স্ক্যাল্প ভাইপার, তাদের যে সিমটম সাইন তৈরি হয় সেগুলো সাধারণত বিষক্রিয়াটা বেশি হয়। আর a bite by a non-venomous snake does not produce the specific features. বেশিরভাগ সময় যেগুলো যে সাপগুলোর মধ্যে বিষ থাকে না সেগুলোতে কোনো রকম বিষক্রিয়া আসলে খুব বেশি হয় না, ওগুলো মানুষজন যে প্যানিক হয়ে যায়, ভয়েই বেশি হয়ে যায়, এবং অনেক সময় সাইকোলজিক্যাল ইফেক্টে বেশি থাকে। Most of the snake bite in the community are systematically documented admitted case in snake bite clinic of CMCH, মানে চিটাগং মেডিকেল কলেজে, নন ভেনোমাস ইন নেচার। তার মানে দেখছো মানে বেশিরভাগই কিন্তু সাপগুলো বিষ থাকে না, কিন্তু হসপিটাল পর্যন্ত পেশেন্ট এসে ভর্তি হয়ে যায়। এটা অনেকটা সাইকোলজিক্যাল এফেক্টের জন্য, আমি এটা প্রায় 85% কেস। তার মানে মাত্র 15% কেসের ক্ষেত্রে আমরা দেখছি যে সাপগুলো বিষধর থাকে এবং বিষক্রিয়া তাদের ভিতর দেখা গেছে, সবসময় এটা থাকছে না। এখন দেখো বাংলাদেশে কমন স্নেকস কি আছে এবং কত রকম স্নেক আছে, এটা না জানলে আমার হয়তো জানা হবে না যে স্নেক বাইটটা কি। আমি ছবি যদি সাপের দেখাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আসলে আমি প্রিন্ট গুলো ভাবে নিতে পারি নাই, সেজন্য এখন দেখাতে পারলাম না। হ্যাঁ, একটু দেখে আমরা নামগুলো অন্তত জানি। আর লিটারেচার রিভিউতে যেটা দেখা গেছে যে বাংলাদেশে মোটামুটি 16 স্পেসিস আর সি স্নেক আছে, যেটাকে সামুদ্রিক সাপ বলা হয়। 3 টাইপস অফ কোবরা। কোবরা গুলো হচ্ছে কি যেটাকে আমরা বলি গোখরা সাপ, সেগুলো। হ্যাঁ, এর ভিতরে একটা ওয়ান কিং কোবরা আছে, এক ধরনের স্পেসিস যেটাকে রাজকীয় কোবরা বলা হয়। 5 টাইপস অফ ক্রেটস। ক্রেট হচ্ছে ওই যে কাল কেউটে সাপ বলে না সেটা।
দুইটা কোরাল স্নেক আছে, 6 টাইপ অফ দ্য গ্রিন পিট ভাইপার। ভাইপার গুলো সবগুলোই খারাপ না, যেমন রাসেল ভাইপার অথবা গ্রিন পিট ভাইপার, এই দুটাই হচ্ছে টাইপস এর মধ্যে বেশি মানে ভেনোমাস টাইপের হয়, মানে যেগুলো বিষ থাকে। হ্যাঁ, আর ওয়ান স্পেসিস দ্য ট্রু ভাইপার। ট্রু ভাইপার যেটা, সেটার নামই হচ্ছে রাসেল ভাইপার। আর বাংলাদেশে অন্য টাইপের একটা ভাইপার পাওয়া যায়, যেটার নাম হচ্ছে গ্রিন পিট ভাইপার। বায়ার্স বাই গ্রিন পিট ভাইপার্স, এগুলোরও দেখো একটুখানি মানে আমরা যে স্পেসিস যে নামগুলো জেনেটিক জেনেসিস না স্পেসিস, ওই টাইপের নামগুলো আছে, সেগুলো আমাদের দরকার নাই অতটা পড়ার। আমি একটু লিখে দিয়েছিলাম, কিন্তু এটা আসলে খুব প্রয়োজনীয় না। গ্রিন পিট ভাইপার, কোবরা বা ক্রেট, এই তিনটা নাম মনে রাখতে পারলেই হবে। আর দ্য মোস্ট কমনলি আইডেন্টিফাইড ইন বাংলাদেশ নিউরোটক্সিক এনভায়রনমেন্ট, যেটা এগুলোর মধ্যে কিছু সাইন সিমটম নিউরোটক্সিক হয়, কিছু হেমাটোলজিক্যাল হয়। যেটা নিউরোটক্সিক সাইন সিমটম তৈরি করে মেইনলি ক্রেট এবং কোবরা গুলো। আর হচ্ছে যে ভাইপার অতটা, ভাইপারের ম্যাক্সিমামই হেমাটোলজিক্যাল ফিচার্স থাকে। আচ্ছা, এখন ডায়াগনোসিস কিভাবে করবো স্নেক বাইটের? এখানেও একই সব রকম ডিজিজে যেভাবে আমরা করি, ফ্রম দ্য হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন থেকে আমরা কনফার্ম করব যে এটা স্নেক বাইট কেস ছিল। তাহলে এখন দেখো ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমাদের দরকার, কোন সাপে কি রকম ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে সে প্রেজেন্ট করবে। এখন দেখো সিমটম, সাইন আর সিনড্রোম বলছি। কিছু সিমটম হচ্ছে যে নন স্পেসিফিক সিমটম হয় আফটার স্নেক বাইট, যেমন হেডেক হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। আর নিউরোলজিক্যাল সিমটমস মেইনলি আমরা পাবো কোবরা এবং ক্রেট, এই দুটো সাপ যখন কামড় দেয় তখনই নিউরোলজিক্যাল সিমটমস গুলো ডেভেলপ করে। নিউরোলজিক্যাল সিমটমস এর মধ্যে তোমার মোস্ট কমন যেটা আমরা বলি ব্রোকেন নেক সাইন। সাপ বললেই এই সিমটমটা তোমাকে লিখতেই হবে, ব্রোকেন নেক সাইন, বা মাথায় রাখতে হবে ব্রোকেন নেক সাইন। আর আদার্স গুলো কি কি? মাসেল প্যারালাইসিস হতে পারে, ডিফিকাল্ট ইন মুভিং জ, টাং, আই, এন্ড ডিফিকাল্টি ইন ভিশন, চোখে কম দেখবে, হ্যাভিনেস অফ আইলিড, চোখগুলো বন্ধ হয়ে আসবে, টোসিসের মতো হবে, যে আপার আইলিডটা বন্ধ হয়ে যাবে। আর উইকনেস অফ নেক মাসেল, ব্রোকেন নেক সাইনটা হচ্ছে উইকনেস অফ নেক মাসেল, তার মানে মাথাটা সে টপ করে ফেলে দিবে, মানে সে মাথা সোজা করে থাকতে পারবে না। মাথায় যখনই তাকে বসানো হবে দেখা যাবে মাথাটা তার সামনের দিকে এসে ঝুঁকে পড়ে গেছে, ব্রোকেন নেক সাইন হচ্ছে। হ্যাঁ, এবং এটা দিয়ে আমরা নিউরোলজিক্যাল সিমটমটাকে কনফার্ম করতে পারি। আর হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং, ডিগ্লুটেশনের সমস্যা হবে, ড্রিবলিং অফ স্যালাইভা, যেহেতু ডিগ্লুটেশনের সমস্যা হচ্ছে, সে গিলতে পারতেছে না, তার ওর নিজস্ব যে স্যালাইভাটা মুখের মধ্যে মানুষের নর্মালি প্রডিউস হয় সেটাও সে গিলতে পারে না, তখন সেটা পাশ দিয়ে পড়তে থাকবে। ড্রিবলিং অফ স্যালাইভা, নেজাল রিগার্জিটেশন, নেজাল ভয়েস, সাপে কামড় দেওয়ার পর মানুষ কথা বলার সময় দেখা যাবে নাকি সুরে কথা বলছে। হ্যাঁ, আর হচ্ছে যে ডিফিকাল্টি ইন রেসপিরেশন, এক্সট্রিম জেনারেলাইজড উইকনেস হবে, এন্ড লস অফ কনসিয়াসনেস, সবার শেষে যেটা হয় যে সে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং কনভালশন বা খিঁচুনি হতে পারে। এগুলো হচ্ছে সবই নিউরোলজিক্যাল সিমটমস। ক্লিয়ার? আর হেমাটোলজিক্যাল যে সিমটমস গুলো, সেটা মেইনলি আমরা পাবো ভাইপার, যে সাপগুলো রাসেল ভাইপার বা গ্রিন পিট ভাইপারস গুলো কামড় দেওয়ার পরে এই হেমাটোলজিক্যাল সিমটমস গুলো মোর প্রমিনেন্ট। সেগুলো কি কি? স্পন্টেনিয়াস ব্লিডিং ফ্রম গাম, ভমিটিং অফ ব্লাড, হেমোটাইসিস, মানে সবগুলো সাইড থেকে তার ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যাবে। সেটা গাম ব্লিডিং হতে পারে, ব্লাডের সাথে তার রক্ত যেতে পারে, হেমোটাইসিস হতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে, হেমাচুরিয়া হতে পারে, ইউরিন পাস করবে, সেটাও রেড কালার ইউরিন হবে, এন্ড পারসিস্টেন্ট ব্লিডিং ফ্রম বাইট সাইড, যে সাইডে আমি বা সাপটা লোয়ার এক্সট্রিমিটি হোক বা যেখানে কামড়টা দিয়েছে সেখান থেকে কনস্ট্যান্টলি রক্ত পড়তে থাকবে। এন্ড ভেনি পাঞ্চার সাইট এন্ড ইনফ্লিক্টেড উন্ড ইফ এনি। ভেনি পাঞ্চার হচ্ছে আমি যদি কোনো কারণে আইভি করতে যাই, আইভি করে বা আইএম দিয়ে কোনো ওষুধ দিতে যাই, সেই সাইটে যেই মাত্র ওই সিরিঞ্জ ঢুকাবো সাপে ওখান থেকে ব্লিডিং হতে থাকবে। এগুলো সাধারণত আমরা পাই ভাইপার টাইপের সাপগুলো কামড় করে। আদার্স হচ্ছে সিভিয়ার মাসেল পেইন, ডার্ক কালার ইউরিন। ডার্ক কালার ইউরিনটা কেন পাচ্ছি আমরা? মেইনলি হচ্ছে মাসেল যখন ব্রেকিং হয়, এই ধরনের স্নেক বাইটের পরে রেবডোমায়োলাইসিস বা মায়োগ্লোবিনুরিয়া হয়, মানে মাসেল গুলো ব্রেকিং হয় এবং মাসেল ব্রেকিং এর পরে যে মায়োগ্লোবিনটা তৈরি হয় সেটা ইউরিন দিয়ে পাস হয়, এবং তখন ইউরিন কিডনি ইনজুরি হয়, ডার্ক কালার একটা ইউরিন পাস করে, এবং আলটিমেটলি রেনাল ফেলিওরের একটা সাইন সিমটম হিসেবে প্রেজেন্ট করে, যেমন স্ক্যান্টি ইউরিন পাবো। আর হচ্ছে যে যেহেতু পেশেন্টের কোলাপস বা কার্ডিওভাস্কুলার কোলাপসও অনেক সময় দেখা যায়। এবার দেখি সাইন গুলো কি কি পেশেন্টের। হ্যাঁ, এখন এতক্ষণ গেলে আমাদের সিমটমস গুলো, এখন আমরা পেশেন্টের সাইন দেখছি। নিউরোটক্সিক সাইনের মধ্যে যেটা হচ্ছে যে ড্রুপিং অফ দ্য আইলিডস, মানে টোসিস হচ্ছে, যেটা পার্শিয়াল হতে পারে অর কমপ্লিট হতে পারে।
সিমেট্রিক্যাল এন্ড প্রোগ্রেসিভ ড্রপিং হবে। ডিপ্লোপিয়া ডাবল ভিশন হবে। এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া পেতে পারি। লস অফ গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স বা প্যালাটাল পলসিটা কি, যেটা হচ্ছে যে আমি যদি ওরাল ক্যাভিটি দিয়ে একটা কটন বা হলো গিয়ে আমাদের যে ধরনের সোয়াব নেওয়ার জন্য যদি কোনো স্টিক থাকে, সেটা যখন আমরা এপিগ্লোটিসে টাচ করব তখন মানুষ একটা গ্যাগের শব্দ করে, মানে একটা সাউন্ড প্রডিউস করে, গ্যাগ রিফ্লেক্স, মানে নিজেকে প্রোটেকশন দেয়। সেটা তার লস্ট হয়ে যাবে। ওখানে কোনো রকম আমি কোনো তার কোনো সেন্স থাকবে না। হ্যাঁ, সেটা বারবার পালসি ডেভেলপ করবে। ডিসফোনিয়া বা নেজাল ভয়েস পাবো। বায়োল্যাটারাল ফেশিয়াল প্যারালাইসিস পেতে পারি। ইনএবিলিটি টু ওপেন দি মাউথ অর প্রোট্রুড দ্য টাং, এবং এটা হবে প্যারালাইসিস অফ চেস্ট মাসল ডায়াফ্রামের জন্য শেলো ব্রিদিং আর রেসপিরেটরি ফেইলিউরও হতে পারে। আর ব্রোকেন নেক সাইন তো একটু আগেই বলেছি কখন হয়। আর উইক গ্রিপ, সে কিছু তুমি যখন ধরতে চাইবা সে দেখবে যে তার হাতটা ফসকে পড়ে যাচ্ছে, সে ধরতে পারছে না তোমাকে টাচ করে। এবং ডিমিনিশ দ্য টেন্ডন রিফ্লেক্সেস, আমি যদি রিফ্লেক্স দেখি সেটা লস হবে বা কমে যাবে। আর হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটির মধ্যে পারসিস্টেন্ট ব্লিডিং ফ্রম দি বাইট সাইড। আর ইনফ্লেক্টেড উন্ড হচ্ছে যদি মাল্টিপল ব্রুজ ও লার্জ ব্লাড কালেকশন থাকবে। হেমোরেজিক ব্লিস্টার হতে পারে বিভিন্ন শরীরের জায়গায়। ব্লিডিং ফ্রম জিনজাভা সালফাই, জিনজাভা থেকে ব্লিডিং হবে। হেমোপ্টাসিস, হেমাটেমেসিস, হেমাচুরিয়া। আর এপিস্টেক্সিস তো পেতে পারে, নেজাল ব্লিডিং। সাইন অফ রেনাল ফেলিউরের মধ্যে স্ক্যান্টি ও নো ইউরিন আউটপুট আর ডার্ক কালার ইউরিন এবং হাইপোটেনশন, মানে পেশেন্ট শকে চলে যাচ্ছে। আরো কিছু সাইন দেখলাম সেখানে হচ্ছে ক্লিনিক্যাল, এগুলো এত বেশি আর পরের গুলো দরকার নেই, যেটুকুখানি তোমাদের ক্লিনিক্যাল ইউরোমিক সিনড্রোম একটা আছে, যেটা নশিয়া, ভমিটিং, হিকপ, পিটর, ড্রাউজিনেস, কোমা, ফ্ল্যাপিং ট্রিমর, এতগুলো আসলে দরকার নেই। মেইনলি নিউরোলজিক্যাল সিমটমের জন্য তুমি কিছু পড়বা। হেমাটোলজিক্যাল সিমটম, যেহেতু স্ক্যান্টি ইউরিন হয়ে রেনাল ফেইলিউর হয় সেটাও জানতে হবে। সেখান থেকে কিছু ইউরোমিক সিনড্রোম হয়। আর সাইন অফ মায়োটক্সিসিটি, সেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন মাসেল টেন্ডারনেস থাকে, উইকনেস থাকে, রেসপিরেটরি ফেইলিউর হতে পারে, আর রেনাল ফেইলিউর হতে পারে। আর কার্ডিওভাস্কুলার টক্সিসিটির মধ্যে পেশেন্ট হাইপোটেনশনে যাবে এবং শক হবে। সাইন অফ লোকাল ইনভেনোমেশনের যেটা সোয়েলিং, টেন্ডারনেস, ব্লিডিং, আলসারেশন, নেক্রোসিস, লোকাল লিম্ফ নোড গুলো এনলার্জমেন্ট পাওয়া যেতে পারে। সিনড্রোমটা কোথায় গেল পরে। আচ্ছা, সাইকোলজিক্যাল ফিচার্স গুলো হচ্ছে স্নেক বাইট ইজ অলসো নোন টু কজ সিগনিফিকেন্ট সাইকোলজিক্যাল মরবিডিটি। এই যে আমরা একটু আগে বলেছিলাম, আমি 85% কেসই যখন হসপিটাল পর্যন্ত আসে এগুলো সবই সাইকোলজিক্যাল ইফেক্টের জন্য আসে। দেখা যায় যে তার নিউরোটক্সিক বা হেমাটোলজিক্যাল কোনো ইফেক্ট নাই, মেইনলি সে সাইকোলজিক্যাল ট্রমার জন্যই সে হসপিটাল পর্যন্ত এসে ভর্তি হয়েছে। স্নেক বাইট ইজ অলসো নোন টু কজ সিগনিফিকেন্ট সাইকোলজিক্যাল মরবিডিটি ইন দ্য ফর্ম অফ অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন অ্যান্ড এংজাইটি ইমিডিয়েটলি and depression and post-traumatic stress disorder as a sequelae হিসেবে দেখা যায় হসপিটালে চলে আসছে তারা। হ্যাঁ, এখন দেখো সাইন সিমটমের পরে আমরা আরেকটা কথা বলেছিলাম, ক্লিনিক্যাল সিনড্রোম নিয়ে কোনো কোনো পেশেন্ট প্রেজেন্ট করে। ক্লিনিক্যাল সিনড্রোমস গুলো কি, যেগুলো হচ্ছে কালেকশন। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ক্লাস্টার অফ সিমটম এন্ড সাইন, মানে একটা গ্রুপ অফ সিমটম আর সাইন নিয়ে সে প্রেজেন্ট করে। ইন মেনি কেস আইডেন্টিফিকেশন অফ দ্য offending snake is not possible based on circumstances and chronology of appearance and group of symptom and sign. এখন দেখো সিনড্রোম 1 এ কি থাকবে, লোকাল ইনভেনোমিং, সোয়েলিং থাকবে, যে সাইডে কামড়টা দিয়েছে সেই জায়গাটা ফুলে গেল, উইথ ব্লিডিং অর ক্লটিং ডিস্টারবেন্স। দেখো এখানে কিন্তু যে স্নেক বাইটের যে এরিয়াটা সেখানে দেখা যাচ্ছে ওটা সোয়েলিং হয়ে গেছে এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে, অথবা কিছু বড় ধরনের ক্লট তৈরি হয়ে গেছে। এগুলো সাধারণত ভাইপার টাইপের স্পেসিস যে সাপগুলো কামড় দেয় তখন দেখা যায়। সিনড্রোম 2 হচ্ছে লোকাল ইনভেনোমিং হবে, সোয়েলিং উইথ ব্লিডিং অর ক্লটিং ডিস্টারবেন্স, তার সাথে পেশেন্ট শক অর অ্যাকিউট কিডনি ইনজুরি উইথ অর উইদাউট নিউরোটক্সিসিটি নিয়ে আসতে পারে। তার মানে দেখো আগে তো শুধুমাত্র ক্লটিং ডিস্টারবেন্স নিয়ে আসছিল, সেটা যে কোনো ভাইপার টাইপের সাপ হতে পারে, যে গ্রিন পিট ভাইপার হতে পারে, রাসেল ভাইপার হতে পারে, যে কোনো একটা টাইপ। আর যখন সিনড্রোম 2 এর মধ্যে অ্যানাদার যোগ হচ্ছে শক অর অ্যাকিউট কিডনি ইনজুরি উইথ অর উইদাউট নিউরোটক্সিসিটি, মানে সামটাইমস নিউরোটক্সিসিটি তার থাকতে পারে। এটা বেশিরভাগ সময় পাওয়া যাবে রাসেল ভাইপার টাইপের সাপগুলোর ক্ষেত্রে। তারপর সিনড্রোম 3, সেটা কি লোকাল ইনভেনোমিং হবে, সোয়েলিং ব্লিস্টার লোকাল সাইটে হবে উইথ নিউরোটক্সিসিটি, তার সাথে তার নিউরোটক্সিসিটি গুলো ডেভেলপ করছে। এখন যদি উপর থেকে আমরা দেখে আসি হেড টু টো, তাহলে আমরা দেখবো যে তার ওই যে ডিপ্লোপিয়া পাচ্ছি, গ্রুপিং অফ আইলিডস মানে টোসিস পাচ্ছি, তারপর ব্রোকেন নেক সাইন পাচ্ছি, তারপর হচ্ছে যে ডিগ্লুটেশনের সমস্যা, স্যালাইভেশন হচ্ছে, এগুলো সহ যারা প্রেজেন্ট করতেছে। তারপর টেনর রিফ্লেক্স গুলো কমে গেছে তার,
ব্রিথিং ক্যাপাবিলিটিটা কমে গেছে, রেসপিরেটরি ফেলিওরের সাইনও অনেক সময় সাথে সাথে প্রেজেন্ট করতে পারে, সেগুলো হচ্ছে নিউরোটক্সিসিটি ডেভেলপ করে গেছে। সেই সাপগুলো কি হতে পারে, কোবরা অর কিং কোবরা দিয়ে এটা সাধারণত পাওয়া যায়। আর সিনড্রোম 4 হচ্ছে নিউরোটক্সিসিটি উইথ মিনিমাল অর নো লোকাল এনভায়রনমেন্ট। তার মানে যে লোকাল সাইটে যে আমরা এতক্ষণ এনভায়রনমেন্ট বাইটের একটা জায়গা পাচ্ছিলাম সেগুলো নাই, কিছুই নাই লোকাল সাইট, কিন্তু নিউরোটক্সিসিটি ডেভেলপ করে গেছে। সেটা কি ধরনের হতে পারে? এগুলো সাধারণত আমরা বিটেন অন ল্যান্ড অর ওয়াইল স্লিপিং অন গ্রাউন্ড ক্রেট দিয়ে হয়। আর আরেকটা হতে পারে সি স্নেক গুলো দিয়ে। এই ধরনের শুধু নিউরোটক্সিসিটি নিয়ে প্রেজেন্ট করে, কোনো রকম বাইট সাইটে কোনো রকম সিমটম মানে সাইন থাকে না। আর সিনড্রোম 5 হচ্ছে নিউরোটক্সিসিটি উইথ ডার্ক ব্রাউন ইউরিন, sign of acute kidney injury, no bleeding or clotting disturbance, beating on land or while sleeping disorder এর মধ্যে হচ্ছে যে ক্রেটের হতে পারে, আর সি স্নেকেরও এরকম পাওয়া যায়। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সিনড্রোম, মানে ওর ক্লাস্টার অফ সাইন সিমটম থাকে, একদম স্পেসিফিকটা পাওয়া যায় না। তোমাদের সাইন সিমটম সবার ক্লিয়ার হয়েছে? এখন আসো, আমরা সাধারণত একটা স্নেক বাইট পেশেন্ট পেলে ইনভেস্টিগেশন সবসময় করার সুযোগ সব জায়গায় হবে না, কিন্তু আমার কিছু ইনভেস্টিগেশন করতে হতে পারে। এর মধ্যে যেমন যদি সুযোগ সুবিধা ওই সময় থাকে আমি এটা করার চেষ্টা করব। প্রথমে যেটাই আমরা করি, মানে এই আইডিয়াল যেটা, সেটা হচ্ছে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। হ্যাঁ, এটা আমি একটু পরে দেখাবো কিভাবে আমরা এটা করি। 20 মিনিটের জন্য একটা হোল ব্লাড ক্লটিং টেস্ট করব। আমি এই টেস্ট প্রসিডিউরটা দেখাই দিব কিভাবে করতে হয়। এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি, যদি আমাদের একদম উপজেলা হেলথ কমপ্লেক্স বা আমরা যদি বলি যে কমিউনিটি ক্লিনিকেও কোনো পেশেন্ট চলে আসে, এই টেস্টটা ওইখানেই করা যাবে, কারণ কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, জাস্ট একটা আমার টেস্ট টিউব লাগে। হ্যাঁ, এবং টেস্ট টিউবটা শুধুমাত্র সাবান পানি দিয়ে ধোয়া থাকতে পারবে না, মানে ইনটেক টেস্ট টিউবে আমি শুধু ব্লাড নিব এবং আমি 20 মিনিটের জন্য সেটেল ডাউন করে পেশেন্টকে যদি আমি লোকালি যেসব আমাদের কাজগুলো থাকে ওগুলো করতে করতেই কিন্তু আমার এই টেস্টটা কমপ্লিট হয়ে যাবে 20 মিনিটের মধ্যে। আমি কনফার্ম করে ফেলতে পারবো এটা ভাইপার বা এই জাতীয় কোনো সাপের কামড় না অন্যান্য কোনো সাপের কামড়। আর অন্যান্য যেগুলো আরেকটু পেরিয়ে যখন রেফারেল হয়েছে বা হায়ার সেন্টার গুলোতে আসবে, যেখানে আরো ইনভেস্টিগেশন সুযোগ সুবিধা থাকবে, সেখানে আমি স্ক্রিনিং কিছু টেস্ট সাথে সাথে করতে পারি ব্লাড টেনে দিলে। যেমন আমরা সিবিসি দেখতে পারি, ইউরিন আরএমই করতে পারি। ইউরিন আরএমিতে আমরা কি পাবো, ওই যে যদি আমাদের ডার্ক ইউরিন চলে আসে তার মানে আমাদের কিছু কাস্ট থাকতে পারে, আরবিসি কাস্ট চলে আসবে, তারপর মায়োগ্লোবিন থাকতে পারে। ইউরিয়া দেখবো, সিরাম ক্রিয়েটিনিন তার বেড়ে যাবে, ইলেকট্রোলাইট অল্টার হতে পারে, ক্রিয়েটিনিন কাইনেজ বাড়বে যখন মাসেল ব্রেকিং হবে। আর ইসিজি মনিটর করব। আর কোয়াগুলেশন স্ক্রিনিংটা আমরা দেখতে পারি বিপিসিটি, প্রোথ্রোম্বিন টাইম আর এপিটিটি। সাধারণত পিটি আর এপিটিটি দুটোটাই বেড়ে যাবে যখন কোয়াগুলেশন ডিফেক্ট হয়। এবং কোয়াগুলেশন ডিফেক্টের জন্য মেইনলি আমাদের কালপিট সাপটা হচ্ছে ভাইপার। আর স্পেসিফিক টেস্ট ফর ডিটেকশন অফ ভেনম, কিছু স্পেসিফিক মানে টেস্ট আছে যেগুলো দিয়ে আমি বিষটাকে ডিটেক্ট করতে পারি, কি ধরনের সাপ কামড় দিয়েছে সেটাও বোঝা যায়, কিন্তু বাংলাদেশে এটা আসলে অ্যাভেলেবেল না, সেই জন্য আমরা এটা করতেও পারবো না। জাস্ট জেনে থাকা যায় এভাবেও টেস্ট করা যায়। এখন দেখো ম্যানেজমেন্ট, হ্যাঁ, কিভাবে আমরা এটা ম্যানেজ করব, একটা স্নেক বাইট কিভাবে ম্যানেজ হয়। প্রথমেই হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট। কারণ স্নেক বাইটের একটা পেশেন্ট হসপিটালে আসার আগে সে তার লোকাল বা রুরাল এরিয়াতেই প্রথমে এসে থাকবে। তার মানে আমাকে কিছু মানুষকে সেভাবেই এডুকেটেড করে তুলতে হবে বা তাদেরকে সেভাবে ট্রেন আপ করতে হবে, যাতে যখন কোনো বাসা বাড়িতে বা কোনো একটা এলাকায় স্নেক বাইট কোনো কেস আমরা পাই, প্রথমেই আমাদের কি করতে হবে। কারণ সেটা হসপিটাল আসতে আসতে অনেকটা সময়ের ব্যাপার, 20 মিনিট লাগতে পারে, 30 মিনিট বা 40 মিনিট, একটা লং সময়। তার মানে আমার কিছু কাজ থাকবে, যখনই ইনফেক্টেড মানে অ্যাটাক হচ্ছে পেশেন্ট, তখনই আমাকে কিছু কাজ করতে হবে। সেটা কি, প্রি হসপিটাল যে ম্যানেজমেন্ট, সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট এইড ম্যানেজমেন্ট। সেটার মধ্যে হচ্ছে effective first aid treatment should be carried out immediately or very soon after the snake bite. Before patient reaches the hospital, it can be performed by the snake bite victim or by any one person who has skill to provide the first aid. তাহলে আমাদের রিকমেন্ডেশন ফার্স্ট এইড গুলো কি কি? প্রথমেই হচ্ছে রিঅ্যাসুরেন্স। পেশেন্ট এবং পেশেন্ট পার্টি বা যারা ওখানে থাকবে তাদেরকে প্রথমে অ্যাডভাইস করা যে কোনোভাবে প্যানিক হওয়া যাবে না। এখন সব রকম মেজরিটি অফ স্নেকস গুলো বিষওয়ালা সাপ হয় না, কিছু কিছু বিষওয়ালা সাপ থাকে, এবং যেটার জন্য আমরা কিছুটা সময় পাবো পেশেন্টকে হ্যান্ডেল করার জন্য। তার মানে এটা আমাদের এডুকেশনের একটা লেভেল বা আমাদের প্রচার করতে হবে এরকম যে সব সাপ যেহেতু বিষক্রিয়া থাকে না, সুতরাং ওই মুহূর্তে ওঝা বা লোকাল যে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ওদেরকে না ডেকে আমরা কিছু কাজ করব এবং তারপর আমরা হসপিটাল সেটআপে নিয়ে যাব পেশেন্টকে। এর মধ্যে
আমার টাইম মনে শেষ হয়ে আসলে তোমরা আবার এন্টার দিতে হবে। হ্যাঁ, ইমোবিলাইজেশন যেটা হচ্ছে সেটা কি, মেক শিওর দ্যাট বিটেন লিম্ব, যে জায়গাটা কাটতে মানে সাপে কামড় দিয়েছে হ্যান্ড অর লেগে, সেগুলো ইমোবাইল করতে হবে, মানে মুভ করানো যাবে না। ভিকটিমকে যে শোয়ায় রাখতে হবে, একদম স্ট্রেট শুয়ে থাকবে। যদি লোয়ার পায়ে নিচের পাটা লোয়ার লিম্বে কামড় দেয় তাহলে সিট ডাউন, ডু নট ওয়াক, সে বসে থাকতে পারবে কিন্তু কোনোভাবে হাঁটবে না। আর যদি আপার লিম্ব হয় তাহলে ডু নট মুভ দ্য লিম্ব, কোনোভাবে সে ওই যে হাতে কামড় দিয়েছে সেই হাতটা সে মুভ করবে না। Immobilize the beaten limb with a sling or sling as practiced in fracture of long bones. Long bone যখন ফ্র্যাকচার হয় অর্থোপেডিকে আমরা স্প্লিন্ট করি অথবা স্লিং করি, তার মানে কি ওই লিম্বের নিচে আমরা একটা মোটা কিছু দিয়ে মানে ভারী কিছু দেই এবং তার উপরে ওই লিম্বটাকে রেখে আমরা হালকা করে একটা বাইন্ডিং দেই যাতে ওই মুভটা ওই লিম্বটাকে মুভ না করে। আফটার যে অর্থোপেডিক্সে যখন হাত বোনস ভেঙে যায়, মানে পা ভেঙে গেল বা হাত ভেঙে গেল, আমরা যেভাবে স্লিং করি এখানে আমরা সেম কাজটা করব। এবং টু প্রোভাইড প্রেশার ইমোবিলাইজেশন আরেকটা করব, যে বিটেন যে জায়গায় কামড় দিয়েছে তার থেকে জাস্ট কিছুটা উপরে, ধরো 6 সেন্টিমিটার বা 12-10 সেন্টিমিটার উপরে আমরা জাস্ট একটা প্রেশার দিয়ে একটা ইমোবিলাইজেশন মানে একটা বাইন্ডিং দেব, খুব বেশি কিন্তু শক্ত করে না যাতে ব্লাড সার্কুলেশন কমে যায় সেরকম না, জাস্ট একটা বাইন্ডিং দিয়ে রাখা যাতে কিছুটা ব্লাডকে আমরা ইন্টারাপ্ট করা যায় সেটা ওখানে ব্লক থাকবে। লুক ফর দ্য ফ্যাং মার্কস অর বাইট সাইড, যেখানে কামড়টা দিয়েছে সেখানে কোনো সাপের দাঁতের কোনো সাইন আছে কিনা। সাধারণত এই ফ্যাং মার্কস গুলো পাওয়া যায় কোবরা আর ক্রেটে, সবসময় থাকে না, মেনলি কোবরাতে এই ফ্যাং মার্কসটা পাওয়া যায়। আর যে সাইডটাতে কামড় দিয়েছে সাসপেক্টেড হবে, ওয়াশ দ্য বিটেন এরিয়া জেন্টলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার, যে আমাদের বাসা বাড়িতে যে সাধারণ সাবান থাকে সেই সাবান পানি দিয়ে ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিব, সাবান পানি বেশ একটু ফেনা করে ওই জায়গাটা ক্লিন করে দেবো। ওয়াইপ উইথ এ ওয়েট ক্লথ অ্যান্ড কভার উইথ ব্যান্ডেজ, ওই জায়গাটা আমি ব্যান্ডেজ করে নিলাম। এখন তারপর কি করবো, রিমুভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অল রিংস, ব্যাংলেটস, অ্যাংলেটস, মানে এই যে আমরা কিছু পরি না হাতে চুড়ি, পায়ের মধ্যেও গ্রামের দেশে লোকজন কিছু পরে, হয়তো সেগুলো যদি কিছু থাকে তাবিজ তাগা হয়তো অলরেডি লোকজন পড়ায় ফেলছে, সেগুলো ওখান থেকে রিমুভ করে ফেলবো যাতে কোনো মানে ওখানে কোনো এক্সট্রা কিছু না থাকে। তারপরে এখন 1 পর্যন্ত গেলাম, 5। তারপর আমাদের আমি যখন কোনো একজন এই হ্যান্ডলিং করতেছে তার সাথে সাথে আরেকজনকে পাঠাতে হবে ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে, কারণ আমার পেশেন্ট ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় বা অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো পাওয়া যাবে। সেই জন্য ট্রান্সপোর্টটাকে অ্যাভেলেবেল করতে হবে। আর ট্রান্সপোর্টে প্লেস পেশেন্ট ইন ল্যাটারাল রিকামেন্ট পজিশন, যেখানেই থাকুক মানে গাড়িতে নিই বা ভ্যানে নিয়ে আসি, যেখানে আসি পেশেন্টকে ল্যাটারাল রিকামেন্ট পজিশনে শোয়াতে হবে। ইফ নন ব্রিদিং, এখন এই মুহূর্তের মধ্যে কিন্তু কোনো পেশেন্ট হতে পারে যে শ্বাস নিচ্ছে না, তাহলে আমাদের কি করতে হতে পারে, আমরা ওরাল যে একটা মাউথ টু মাউথ ব্রিদিং দিতে পারি, অথবা রেস্কিউ ব্রিদিং যেগুলো আছে সে মেইনলি মাউথ টু মাউথ ব্রিদিং, সেটা তখন ওই মুহূর্তে দিতে পারি আমরা। আর একটা হচ্ছে ইফ দ্য স্নেক ইজ কিল্ড সামহাউ, যদি কোনো কারণে কেউ এর মধ্যে অতি উৎসাহী লোকজন আশপাশে থাকে ওই সাপটাকে মারতে পারে, তাহলে সাথে করে সাপটা নিয়ে যাবো, কারণ সব সাপটা আমি দেখে তখনই চিনতে পারবো না, তাই না? যেমন ধরো আমি চিনি না, বেশিরভাগ সাপই আমি বুঝি না, আমি সাপ দেখলে ভয়ে অনেক দূরে চলে যাবো। সুতরাং কেউ যদি এর মধ্যে অতি উৎসাহী পাবলিক থাকে যে সাপটা মেরে ফেললো, তাহলে ওই সাপটাকে সাথে নিবো, যাতে হলো গিয়ে আমার সেন্টারে গেলে কেউ একজনের সাপটা চিনতে পারলে আমি তাড়াতাড়ি অ্যান্টিভেনামটা স্টার্ট করতে পারবো। সুতরাং তবে ওই সাপ মারার জন্য সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমাদের মানে গ্রামের দেশের পরিবেশে মনে হয় ওঝারা সাপ মারে, সেই সাপ আনে আরো কিছু কাহিনী করে, সুতরাং ওইটার জন্য আবার সময়টা নষ্ট করা যাবে না। ঠিক আছে? এখন দেখো আমার পেশেন্ট ওখান থেকে হসপিটালে চলে আসলো, তাহলে আমার এখন আসবে হসপিটাল ম্যানেজমেন্ট। আমার যখন হসপিটালে কোনো পেশেন্ট এসে পৌঁছালো তখন আমি কি করব, খুব শর্ট একটা আমরা হিস্ট্রি নিতে পারি পেশেন্টের কাছ থেকে, যে তাকে কখন স্নেক বাইট করেছে, সেটা কতক্ষণ সময়ের মধ্যে, আর কি ধরনের স্নেকটা সেটা কামড় দিয়েছে, সাসপেক্টেড স্নেকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। তারপর আমি পেশেন্টের অ্যাডমিশন দিলাম, রিঅ্যাসুরেন্স করলাম এবং অ্যাসেসমেন্ট করলাম। অ্যাসেসমেন্টের মধ্যে কি কি থাকবে, আমি পেশেন্টের কন্ডিশন কি কি অ্যাসেস করবো, চেক দ্য ভাইটাল সাইন্স, মেইনলি পালস দেখবো, বিপি দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, টেম্পারেচার, যেগুলো আমরা সবসময় দেখি, হ্যাঁ, এবং লেভেল অফ কনসিয়াসনেস। এইটা খুব ইম্পর্টেন্ট, আমাকে কনসিয়াসনেস লেভেলটা দেখতে হবে যে পেশেন্টকে অলরেডি আনকনসিয়াস বা কনভালশন এগুলো কিছু শুরু হয়েছে কিনা। আর ফ্লুইড স্ট্যাটাসের মধ্যে যেমন ইউরিন আউটপুটটা আমি জেনে নিব, ফ্লুইড স্ট্যাটাস অনেক সময় পালস দেখি আমরা বুঝতে পারি যে লো ভলিউম পালস কিনা, এইটুখানি আমি ফাইনাল প্রথম একটা প্রাইমারি একটা অ্যাসেসমেন্ট করে নিলাম।
তারপর আমি ইমার্জেন্সি রিসাসিটেশন দরকার হলে আমি ওই সময় শুরু করবো। রিসাসিটেশনের মধ্যে আমরা যেগুলো কমনলি করি, এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ক্লিন করা, ব্রিদিং স্ট্যাবলিশ করা, সার্কুলেশন স্ট্যাবলিশ করা, এগুলো আমরা করবো। হ্যাঁ, রিসাসিটেশনে যেটা আমাদের এই ধরনের যে কোনো অ্যাক্সিডেন্টাল পয়জনিং বলো বা যে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে আমরা এই ম্যানেজমেন্টটা প্রথমেই দিই, এয়ারওয়ে ক্লিন করা, ব্রিদিং এর জন্য অক্সিজেন সাথে লাগায় দেওয়া, সার্কুলেশন স্ট্যাবলিশের জন্য ফ্লুইড স্টার্ট করা, এবিসি ম্যানেজমেন্টটা দিব। এখন দেখো নেক্সট আমাদের যে স্টেপটা হবে অ্যাসেস ফর ফিচার অফ এনভায়রনমেন্ট, মানে সাপের বিষক্রিয়ার জন্য কি হচ্ছে এখন আমাকে সেটা দেখতে হবে। সেটার মধ্যে দেখো প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য স্নেক। যদি কেউ সাথে করে স্নেক নিয়ে আসে সেখান থেকে দেখতে পারি, অথবা পেশেন্ট পার্টি যে ডেসক্রিপশন দিচ্ছে সেখান থেকে আমি গেস করতে পারি যেটা কি ধরনের সাপ হতে পারে। আর যদি সাপের কোনো একটা ছবি তুলে নিয়ে আসছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে এই ধরনের সাপ। বেশিরভাগ সময় পেশেন্ট পার্টি যে ডেসক্রিপশন দেবে সেটা থেকে আমি ধরে নিব। আর আমি ওই যে সাইটে কামড় দিয়েছে সেখানে ফ্যাং মার্কসটা দেখবো, ফ্যাং মার্কস দেখলে আমি বুঝতে পারবো এটা কোবরা হতে পারে। ওখানে একটু ক্লটিং থাকে বা ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, তাহলে আমি ভাইপারটা ধরতে পারি। কিছুটা আমি নিজেও বুঝতে পারবো তখন কি ধরনের হতে পারে। হ্যাঁ, দেখো স্নেক আইডেন্টিফাইড অ্যাজ ভেনোমাস অর স্নেক নট আইডেন্টিফাইড অ্যাজ সাসপেক্টেড স্নেক বাইট, যে কোনো একটা কিছু এখানে হতে পারে। এখন যদি দেখো আমার সাইন সিম্পটমের মধ্যে নো ফিচার অফ সিস্টেমিক ও লোকাল এনভায়রনমেন্ট, আমি এখন আমার লোকাল সাইটটা দেখছি যেখানে কামড় দিয়েছে সেখানে কোনো এনভায়রনমেন্ট এর সাইট গুলো নাই, যেটা আমরা সিমডমে পড়ছিলাম সেখানে, যে সোয়েলিংও নাই, কোনো ব্লিডিং টেন্ডেন্সিও নাই, অথবা সিস্টেমিক নিউরোটক্সিক কোনো ফিচার্স তো পাচ্ছি না, তাহলে পেশেন্টকে আমি রিঅ্যাসিওর করবো যে এটা তেমন কোনো খারাপ সাপ না। হ্যাঁ, হয়তো পেশেন্টের তেমন কিছু হবে না, কিন্তু সাথে সাথে কি ছেড়ে দিতে পারবো না, কারণ তার পরবর্তীতে যদি নিউরোটক্সিসিটি ডেভেলপ করে, সুতরাং তাকে আমি অবজারভেশনের জন্য 24 আওয়ার্স রেখে দেবো, 24 ঘন্টার জন্য আমি ভর্তিই রাখবো। তখন সাপোর্টিভ যে কেয়ার গুলো আমি দিই, একটু ফ্লুইড দেওয়া, তার ইউরিন আউটপুট যেটা হবে সেটা হয়তো আমি রেখে দিতে বলবো, ফেলে দিবে না, যাতে আমি দেখবো যে ইউরিনের কালার চেঞ্জ হচ্ছে কিনা, এই ধরনের সাপোর্টিভ কিছু কেয়ার করবো। আর 24 ঘন্টা পর যদি পেশেন্ট ভালো থাকে আমি ডিসচার্জ করে দিতে পারবো। এটা গেল আমার যদি কোনো রকম সিস্টেমিক ও লোকাল এনভায়রনমেন্ট পেশেন্টের না থাকে। এখন দেখো ফিচার্স অফ লোকাল এনভায়রনমেন্ট আছে, মানে লোকাল সাইটে তার কিছু ক্লটিং ব্লাড আছে অথবা ফ্যাং মার্কস পেলাম, তখন ডিউ টু স্নেকস সাসপেক্টেড আদার দেন কোবরা বা রাসেল ভাইপার, হ্যাঁ এটা কি ধরনের হতে পারে আমি দেখলাম, তখন আমি রিঅ্যাসুরেন্স করবো। লোকাল এনভায়রনমেন্টের পরে কিন্তু সিস্টেমিক কোনো কিছু পাইনি, সেক্ষেত্রে রিঅ্যাসিওর অবজারভেশন ফর 24 আওয়ার, একই সাপোর্টিভ কেয়ার আমি ডিসচার্জ করবো পেশেন্টকে। হ্যাঁ, যদি লোকাল শুধু থাকে কোনো সিস্টেমিক সাইন সিমটম না পাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 24 ঘন্টা তাকে রেখে দেখে ছেড়ে দিতে পারবো। আচ্ছা, এখন দেখো ফিচার্স অফ লোকাল এনভায়রনমেন্ট। যদি লোকাল এনভায়রনমেন্ট থাকে, মানে এই যে ক্লটিং থাকলো অথবা ব্লিডিং সাইট থাকলো, আমি কোনো ফ্যাং মার্কস পেলাম, তখন আমি ধরে নেবো যেটা সাসপেক্টেড কোবরা হতে পারে অথবা রাসেল ভাইপার হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফ্যাং মার্কস গুলো আমি কোবরাতে পাবো আগেই বলছি, আর রাসেল ভাইপারে ক্লটিং ব্লাড গুলো পাবো, তাহলে আমার এখন টার্গেট থাকবে আমার অ্যান্টিভেনাম স্টার্ট করতে হবে। হ্যাঁ, এখন অ্যান্টিভেনাম স্টার্টটা কিভাবে করবো সেটাও আমি আলাদা করে দেখাচ্ছি, আপাতত এটুকুনি দেখো। আর ফিচার্স অফ সিস্টেমিক এনভায়রনমেন্ট আছে, সিস্টেমিক বলতে নিউরোটক্সিক যে সিস্টেম সিমটম গুলো চলে আসছে পেশেন্টের, অথবা হেমাটোলজিক্যাল সিমটমস গুলো চলে আসছে, যে কোনো দুটো সিমটমই আসলে আমি সাথে সাথে অ্যান্টিভেনমটা স্টার্ট করে দেব। এখন দেখো অ্যান্টিভেনমটা কিভাবে শুরু করব। অ্যান্টিভেনমটা হচ্ছে কমেন্স অ্যান্টিভেনম অ্যাজ সুন অ্যাজ সিস্টেমিক এনভেনম যদি, তার মানে অ্যান্টিভেনম থেরাপির জন্য আমাকে দুটো জিনিস ইন্ডিকেশন, একটা হচ্ছে যে লোকাল এনভায়রনমেন্ট থাকলে আমি শুরু করব, আর লোকাল সাইটে যদি কোনো সাইন সিমটম থাকে লোকাল সাইটে, যদি আমার সেটা মনে হয় যে এটা বিষধর সাপ, তাহলে আমি অ্যান্টিভেনম শুরু করতে পারি। আরেকটা হচ্ছে সিস্টেমিক, যদি তার সাইন সিমটম থাকে তাহলে ডেফিনেটলি আমি অ্যান্টিভেনম শুরু করব। এখন ডোজটা কি? অ্যান্টিভেনমের ডোজ হচ্ছে যে 100 ml অফ ইন্ডিয়ান পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম মিক্সড উইথ 100 ml অফ নরমাল স্যালাইন, মানে 100 ml নিব, একটা অ্যাম্পুলে থাকে 10 ml করে, তার মানে 10টা অ্যাম্পুল একসাথে ভাঙবো, তাহলে আমার 100 ml হবে। তার সাথে আমি ইকুয়াল ভলিউম অফ 100 ml অফ নরমাল স্যালাইন মিক্সড করব এবং আইভি তে দিব ওভার দ্য 1 আওয়ার, 1 ঘন্টা করে দিব, 1 ঘন্টার মধ্যে আমি এটা শেষ করব। এখন দেখো তোমরা এখন জানতে চাইতে পারো যে আমি অ্যাডাল্টে যে ডোজটা দিচ্ছি পেডিয়াট্রিক আমি সেম ডোজ দিব কিনা। অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক সব জায়গায় আমি সেম ডোজটা ইউজ করব, কারণ হচ্ছে কি পেডিয়াট্রিকে বেশিরভাগ ওষুধপত্রগুলো আমরা দিই বাচ্চার ওয়েট মেজার করে, যেমন 10 কেজির একটা বাচ্চাকে আমি কম দিব, 20 কেজির বাচ্চাকে আমি ওষুধটা একটু ডাবল করে দিব, কিন্তু এখানে আমি সেটা করতে পারবো না, কারণ হচ্ছে কি আমার তো এখানে বাচ্চার বডির উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, তার শরীরের ভিতরে কি পরিমাণ বিষ ঢুকছে সেই বিষটাকে আমি নিষ্ক্রিয় করার জন্য আমি এখানে অ্যান্টিভেনামটা ইউজ করছি। হ্যাঁ, তো আমাদের যেটা সাসপেক্টেড থাকে যে আমরা এই পরিমাণই বিষটা ঢুকেছে যেটাকে নিষ্ক্রিয় করার জন্য আমার প্রায় 100 ml অ্যান্টিভেনাম লাগবে, সেটা পেডিয়াট্রিক এজ গ্রুপও সেম, অ্যাডাল্ট এজ গ্রুপও সেম, তার মানে আমার বিষের উপরে যেটুকুনি কাজ করার জন্য আমি যে পরিমাণটা দিব, সেই জন্য আমার এখানে দুটো ডোজ দিয়ে সেম হবে। তবে চিলড্রেনের রেসপিরেশন,
হ্যাঁ, and observe the appearance of rash। তাহলে মানে চারটা জিনিস আমাকে দেখতে হবে যে স্কিনে কোনো নতুন করে র্যাশ আসছে কিনা, পালস কিরকম পেশেন্টের, ব্লাড প্রেশারটা ফল করে নেই এবং রেসপিরেশন ঠিক আছে, এগুলো আমাকে ফলো আপে রাখতে হবে পেশেন্টকে। আচ্ছা, এখন দেখো আরো কিছু পেশেন্টের, আমি তো এটা দিলাম যে তাকে তার যে অ্যান্টিভেনমটা দিয়ে আমি তার বিষ ক্রিয়াটা কমালাম, কিন্তু পেশেন্টের আরো কিছু সমস্যার সাথে সাথে থাকতে পারে, যে তার তো রেসপিরেটরি ফেলিওর নিয়েও পেশেন্ট আসতে পারে, রেনাল ফেলিওর নিয়ে আসতে পারে, তাহলে সেগুলোরও আমার কারেকশন দরকার হবে। না না, আমাদের একটা স্লাইড মনে বাদ পড়ে গেছে, একটু দেখিনি, এটা পড়ে গেছে। দেখো ক্রাইটেরিয়া ফর রিপিটিং, আচ্ছা প্রথম ডোজটা আমি দিলাম 100 মিলিগ্রাম, দ্বিতীয় কোশ্চেন হতে পারে আমাকে আবার রিপিটেশন ডোজ লাগবে কিনা, যেমন ধরো আমরা ওপিসি পয়জনিং এ অ্যাট্রোপিনটা আমরা রিপিটেডলি দিতে থাকি যতক্ষণ অ্যাট্রোপিনাইজেশন হয়, এখানে কি আমি সেকেন্ড কোনো ডোজ অ্যান্টিভেনামে দিব কিনা, ইউজুয়ালি দরকার হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে অ্যান্টিভেনাম সেকেন্ড বার রিপিট করতে হতে পারে। সেটা কোন কোন ক্ষেত্রে, যেমন পারসিস্টিং অর ডিটোরেটিং সাইন অফ সিস্টেমিক এনভেনমিং, মানে আমি প্রথমবার ডোজটা দিলাম 3 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম যে তার সিস্টেমিক যে ইয়াগুলো আছে যেমন নিউরোটক্সিসিটি তার আরো বেশি হয়ে গেছে, হেমাটোলজিক্যাল যে মানে ব্লিডিং টেন্ডেন্সি মোর, তখন আমি ইফ নো ইমপ্রুভমেন্ট অর ডিটোরেশন অফ নিউরোটক্সিক ফিচার্স কোবরা ক্রিয়েটেড হতে, তাহলে আমি 1 to 2 আওয়ার্স আফটার কমপ্লিশন অফ অ্যান্টিভেনম আমি আরেকটা সেকেন্ড ডোজ দিতে পারবো। অথবা দেখো পারসিস্টেন্স অর রিকারেন্স অফ ব্লাড ইনকোয়াগুলেবিলিটি আফটার 6 আওয়ার্স অফ অ্যান্টিভেনম ট্রিটমেন্ট, তার মানে সাধারণত নিউরোটক্সিক ইফেক্টটা যদি আমার অ্যান্টিভেনম শেষ হওয়ার পরেও 1 থেকে 2 ঘন্টা পরেও যদি দেখে যে তার নিউরোটক্সিক এফেক্টটা রয়ে গেছে, তাহলে আমি আরেকটা সেকেন্ড অ্যান্টিভেনম ডোজ দিতে পারবো। আর ব্লাড ইনকোয়াগুলেবিলিটির জন্য যেটা হচ্ছে 6 আওয়ার্স, আমি 6 ঘন্টা পরে দেখবো যে তার ব্লিডিং টেন্ডেন্সি কমে আসে নাই অ্যান্টিভেনমের পরে, তাহলে আমি অনেক সময় সেকেন্ড ডোজটা দেওয়ার কথা চিন্তা করতে পারবো। আর দেখো ম্যানেজমেন্ট অফ স্পেশাল প্রবলেম, যে আদার্স যে প্রবলেম গুলো নিয়ে আসে, যেমন ধরো রেসপিরেটরি ফেলিওর, কোনো পেশেন্ট যদি বাসা থেকে আসার সময় এই রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে গেছে, আমি হসপিটালে নিয়ে আসার পর তাকে প্রথমে আমার তাহলে অক্সিজেন ইনহেলেশনটা সাথে সাথে দিতে হবে, আর তাকে আমি আদার্স কিছু ওষুধ ইউজ করতে পারবো, সেটার মধ্যে নিউস্টিগমিন একটা আছে আর অ্যাট্রোপিন দিব, ঠিক আছে। আর হচ্ছে ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, যদি সেটাতেও তার আমি স্যাচুরেশন না বাড়াতে পারি, রেসপিরেটরি ফেলিওরটাকে রিকভার না করতে পারি, তাহলে আমাকে ইন্টিউবেট করতে হতে পারে, হ্যাঁ, মানে আইসিইউ কেয়ারে আমাকে পাঠিয়ে দিতে হবে। যদি কোনো পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি মানে হেমাচুরিয়া অথবা স্ক্যান্ট ইউরিন অথবা রেনাল শাটডাউন হয়ে গেছে, কোনো রেনাল ইউরিন ম্যাচুরেশন হয়নি, অ্যানোরিয়া ডেভেলপ করে গেছে 6 আওয়ার্স এর মধ্যে, তাহলে সেগুলোকে আমি আইভি নরমাল স্যালাইন দেবো, 20% ম্যানিটল দিতে পারি, আমি কারেকশন অফ হাইপারক্যালিমিয়া, যদি ইলেকট্রোলাইটে হাইপারক্যালিমিয়া আসে তাহলে হাইপারক্যালিমিয়া কারেকশন করবো। আদার্স হিমাটোলজিক্যাল অ্যাবনরমালিটি নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, যেমন যদি করে যে খুবই ব্লিডিং টেন্ডেন্সি, মানে আমি অ্যান্টিভেনম দেওয়ার পরও তার সেকেন্ড ডোজও দেওয়া হলো কিন্তু তার হচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি বন্ধ করতে পারছি না, সেই ক্ষেত্রে আমি তাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এফএফপি দিব, ক্রায়োপ্রেসিপিটেট দিতে পারি উইথ প্ল্যাটলেট কনসেন্ট্রেট, কারণ এদের সাধারণত থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে যায় সেই জন্য, অথবা এগুলো যদি কিছু আমার অ্যাভেলেবেল যে এরিয়াতে আছি নাই, তাহলে অ্যাটলিস্ট আমি তাকে একটা ফ্রেশ হোল ব্লাড দিতে পারবো, এবং কোনো রকম আয়ন ইনজেকশন যেগুলো আমরা ইউজ করি সেগুলো সাধারণত অ্যাভয়েড করবো এখান থেকে, কারণ তার ব্লিডিং টেন্ডেন্সিটা আরো বেশি হয়ে যাবে বা ওইসব জায়গা থেকে ব্লিডিং হতে থাকবে, সেই জন্য আমাকে আয়ন ইনজেকশনটা অ্যাভয়েড করবো। আচ্ছা, the patient with any of the following complication may be referred to the higher center, যদি নিচের এই কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে, আমার যেখানে আসছে উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হসপিটালে যদি দেখি যে ফলোইং কমপ্লিকেশন গুলো আছে, তাহলে আমি আরো হায়ার সেন্টার যেগুলো আছে সেখানে আমি এটা রেফার করে দেবো, যেমন ধর প্রলং ক্লটিং টাইম অর ব্লিডিং টাইম, তার ডিটিসিটি প্রলংড হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি এটা বাইরে অন্য হায়ার সেন্টারে পাঠাবো। রেসপিরেটরি ডিফিকাল্টি অর এভিডেন্স অফ রেসপিরেটরি ফেইলিওর বা এআরডিএস ডেভেলপ করেছে, আমার এখানে ইন্টিউবেশনের সুযোগ সুবিধা নাই, তাহলে আমি এটা বাইরে আবার আরো উপরের সেন্টারে রেফার করবো। এক্সট্রাকুলার মাসেল ইনভলভমেন্ট আছে, পেশেন্টের টোসিস অপথ্যালমোপ্লেজিয়া বা এনকেফালোপ্যাথি ডেভেলপ করে গেছে, অ্যান্টিভেনমের পথে পরে এগুলো রিকভারিও করে না, আরো খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট, আমি এটা রেফার করবো। এভিডেন্স অফ আর্লি ক্যাপিলারি কোনো লিকিং থাকলে, এবং ফিচার্স অফ ইম্পেন্ডিং রেনাল ফেলিওর, সাধারণত ডায়ালাসিস পর্যন্ত এসব পেশেন্টের লাগে, হ্যাঁ, তো যদি আমার ডায়ালাসিস ফ্যাসিলিটি এখানে না থাকে আমি হলো গিয়ে পেশেন্টকে বাইরে আদার সেন্টারে রেফার করবো। এনি ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি মোড থাকে, আমি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিচ্ছি, হোল ব্লাড দিচ্ছি, তারপরও ব্লিডিং টেন্ডেন্সি বন্ধ করতে পারিনি, তাহলে আমি ওকেও রেফার করতে পারবো। আর কোনো যদি অ্যান্টিভেনম দেওয়ার পরে কোনো অ্যাডভার্স রিয়াকশন যেটা হচ্ছে আমি ওখানে কাভার করতে পারিনি, তাহলে সেটাও আমি রেফার করতে পারবো। তারপরে আর ফলো আপ কি করব, আমি ট্রিটমেন্ট করে ফেলছি, ম্যানেজমেন্ট হয়ে গেছে, এখন আমাকে ফলো আপ শিডিউলটা জানতে হবে। সাধারণত অ্যান্টিভেনম রিয়াকশনটা 3 ঘন্টার মধ্যেই আসে,
সিরাম থিকনেসটা সাধারণত উইকলি আমরা দেখবো। হ্যাঁ, আর্লি রিঅ্যাকশনটা 3 আওয়ার্স এর মধ্যে যেহেতু আসে, আমি ফলো আপে তাকে 3 ঘন্টা তো রাখবোই অ্যান্টিভেনম দেওয়ার পরে, তারপরে আমি 24 ঘন্টা তাকে আরো অ্যাডমিশন রাখবো, যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি মনে হয় যে পেশেন্ট একদিন দুদিন আরো বাড়তি রাখতে পারি, রাখবো। আর ফলো আপে সে আসবে ওয়ান্স ফর 3 উইকস। আরো আগামী মানে ছুটি দেওয়ার পরও 3টা সপ্তাহ সে একবার করে এসে ফলো আপে আসবে। আর ডিটেকশন অফ লেট সিকুয়েলি, তার পরবর্তীতে কোনো রকম সিকুয়েলি থেকে গেছে কিনা সেটা দেখার জন্য আমাকে তাকে আসতে বলতে হবে 3 মাসে একবার এবং 6 মান্থস আফটার দ্য বাইট। তার মানে আমার যখন পেশেন্ট ডিসচার্জ করবো ওয়ান্স ফর 3 উইকস, তার মানে প্রথম মাসে সে 3 বার ফলো আপে আসবে, আর তারপরে 3 মাসের সময় সে একবার ফলো আপে আসবে, 6 মান্থের সময় আরেকবার সে ফলো আপে আসবে। তার কোনো লেট সিকুয়েলি আছে কিনা, কারণ নিউরোটক্সিক যে এফেক্ট গুলো হয় তখন কিন্তু লেট সিকুয়েলি পেশেন্টের থেকে যাওয়ার চান্স থাকবে, সেক্ষেত্রে তাকে আমি ফলো আপে আসতে বলতে হবে। আর দেখো এখানে আরেকটা যেটা তোমাকে লাস্টে বলেছিলাম, যে আমাদের যেটা হচ্ছে যে একদম পেরিফেরিতেও আমরা এই টেস্টটা করতে পারি, 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। সেটা কিভাবে করবো দেখো, প্লেস এ 2 to 3 ml অফ ফ্রেশলি স্যাম্পল ভেনাস ব্লাড। আমি ভেনাস ভেন থেকে একটা সিরিঞ্জ দিয়ে কিছু ব্লাড নেব, যেটা 2 থেকে 3 ml হতে পারে, একটা নর্মাল গ্লাস টিউব, নিউ ড্রাই গ্লাস টিউবের ভিতরে সেই ব্লাডটা দিব, এবং আমি এটাকে আনডিস্টার্বড রেখে দিব সোজা করে দাঁড় করিয়ে। এবং যখন 20 মিনিট পার হয়ে যাবে, আমি টিউবস আমি শুধু দেখবো যে ওখানে কোনো ক্লট হয়ে গেছে কিনা। ন্যাচারালি যেটা হয়, আমাদের সবার বডিতে ক্লটিং সিস্টেমটা কাজ করে সাথে সাথে, এবং ব্লাডটা ক্লট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ডিফিব্রিল ইনকোয়াগুলেবল স্টেট তৈরি হয় যদি কোনো মানে ভেনাসের জন্য, ভেনাম ব্লাডের জন্য, তখন হলে গিয়ে কোয়াগুলোপ্যাথিটা ডিলেড হবে, সুতরাং ব্লাডটা লিকুইড থেকে যাবে, ওখানে কোনো ক্লট ফর্মেশন হবে না। 20 মিনিট পরে যদি কোনো ক্লট ফর্মেশন না হয়, তাহলে আমরা বুঝবো যে এই ব্লাডটা হচ্ছে ভাইপার দিয়ে সাপটা কামড় দিয়েছে তাকে, অথবা কোবরা বা ক্রেইট না, এটুখানি আমি বুঝতে পারবো। সুতরাং এটা আমি পেরিফেরিতে বা যে কোনো জায়গায় আমি এই টেস্টটা সাথে সাথে করতে পারবো। ঠিক আছে, তোমাদের সাথে স্নেক বাইটটা বুঝতে পারছো সবাই? আমি মনে খুব তাড়াতাড়ি পড়লাম, সাপগুলো একটু দেখাতে পারলে খুব ভালো হতো, যে এক একটা সাপের কালার বা ইয়া। আর তোমরা আরেকটা যেটা করতে পারো, যে আমাদের ডিজিএস এর যে ওয়েবসাইট আছে সেখানে যদি যাও, এটার একটা ড্রাফট কপি পাওয়া যায়। হ্যাঁ, স্নেক বাইটের এখনো গভর্নমেন্ট পুরাটাই এটাকে ছাপায় নাই, কিন্তু ওখানে ড্রাফট কপিটা আছে, ওখান থেকেও একটু দেখে নিতে পারবো। ওখানে সুন্দর সুন্দর করে সাপের ছবিগুলো দেওয়া আছে, তাহলে বোঝা যায় যে কোন সাপটা কিরকম দেখতে। আর আমি আসলে নিজে সাপ একদম পছন্দ করি না, এই ছবিগুলো আমি নিজেও আসলে ভালো করে দেখিও নাই, না হলে তোলার চেষ্টা করতাম। সাপ জিনিসটা আসলে আমি খুব ডিসলাইক করি। তোমাদের কি, তোমরা কি সাপ কেমন? অনেকে দেখি যে, মানে আমার একটা ফ্রেন্ড ছিল ছোটবেলা, আমি মানে আমার মেডিকেলে পড়ার সময়, তার সাপ খুব ফেভারিট ছিল, সাপ জিনিসটা সে খুব পছন্দ করতো, সাপের ছবি টবি। আমি এটা একদমই টলারেট করতে পারি না। ঠিক আছে, তোমাদের সাথে আমার মনে হয় একটা গ্রুপে অ্যাক্সিডেন্টাল পয়জনিংটা ক্লিনিক্যাল ক্লাস ছিল, তারা কি আজকে করবা? আজকে থাকুক ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা শিডিউল দিয়ে দিও, ওটা কখন করবে, আমি তাহলে ওটা করে দেবো। আর তাহলে আজকে এখানে শেষ করে, তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন জিজ্ঞেস করলাম না। কেমন কোয়েশ্চেন প্যাটার্ন আসে সেটা একটু যদি ডিসকাস করতে। স্নেক বাইটের আসলে রিটেন কোশ্চেনই ভাইবা বোর্ডে এটা খুব একটা জিজ্ঞেস করার কিছু না, যদি বোর্ডে মানে এরকম থাকে না টপিক, সেখানে হয়তো হয়তো জিজ্ঞেস করলে করতে পারে যে কি ধরনের সাপ কামড় দিলে কি সিমটম সাইন হতে পারে, আর আমরা ট্রিটমেন্ট কি করবো, অ্যান্টিভেনামের ডোজটা জিজ্ঞেস করতে পারে। আর রিটেন কোশ্চেন হলে খুব প্রবাবলি হলে হাউ টু ম্যানেজ ইউ আফটার স্নেক বাইট, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট বললেই তো তোমার ক্লিনিক্যাল সাইন সিমটম কিছুটা লিখতে হবে, সিনড্রোম গুলো সবগুলো না লিখলেও তোমার যে 5টা বা 6টা সিনড্রোম দিলাম সেগুলো শর্টকাটে লেখার চেষ্টা করতে পারবা। আর ম্যানেজমেন্ট বললেই তোমাকে এখানে মেইনলি ফার্স্ট এইড থেকে শুরু করতে হবে, যে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট তুমি শর্ট করে যতটুকু পারবে দিবে, আর হসপিটাল ম্যানেজমেন্টও তুমি কোন কোন ক্ষেত্রে আমরা দেই স্নেক বা বাইটের পরে অ্যান্টিভেনাম, সেই দুইটার ইন্ডিকেশন দিয়ে অ্যান্টিভেনামের ডোজ শিডিউল এটা দিবা, এবং অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন হয় সেই জন্য আমার সাথে কি কশেস ড্রাগ রাখবা সেটা বলবা, আর হলো ফলো আপ কি করবা। আর যে যদি শর্ট টাইম থাকে, যদি লেখার সময় না থাকে, তাহলে স্পেশাল যে প্রবলেমস গুলো বললাম সেগুলো অ্যাভয়েড করতে পারবা, এটা জরুরি কিছু না। এই মোটামুটি রিটেন কোশ্চেন আসলে একটা বড় কোশ্চেনই আসবে, এটা শর্ট কোশ্চেনটা আসবে না, যে ম্যানেজমেন্টেই আসতে পারে। আমি
ছোট করে যেটুকুনি তোমাদের দিয়েছে এটা পুরোটাই একটা রিটেন কোশ্চেনের আনসার আর একটু শর্ট করে লিখতে হবে, কারণ এত কথা তো আর একটা খাতায় লেখা যাবে না। আমার এখানে কত স্লাইড, প্রায় 30টা স্লাইড। হ্যাঁ, তো এই 30টা স্লাইড তো আসলে হাতে লিখতে গেলে অনেকটা সময়, এটা তো পারা যাবে না। ওগুলো এত উপরের গুলো শুধু নিজেদের জানার জন্য, বা হয়তো কেউ যদি কখনো কোশ্চেন করে সেই জন্য। আর বাকি শুধু ম্যানেজমেন্ট হিসেবে একটুখানি ক্লিনিক্যাল সায়েন্স সিস্টেম আর ম্যানেজমেন্টটা পড়া, এটাই রিটেন কোশ্চেন আসার কথা, এর চেয়ে বেশি কিছু আসবে না। ঠিক আছে, তাহলে তাহলে শেষ করে দিই আমি। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।